আইডিবির পরিবারের সকল সদস্যদেরকে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আজকে খুবই একটি গুরুত্বপূর্ণ এবং সময়োপযোগী বিষয়ের উপর একটি সেমিনার নির্ধারণ করা হয়েছিল। যারা নির্ধারিত বক্তা এবং যারা প্রবন্ধ বা স্পেসিফিকভাবে বিষয়ের উপর রিসার্চ করে কথা বলতে চেয়েছেন তাদের কথা শোনার জন্য আগ্রহী ছিলাম, কিন্তু প্রোগ্রামটা একটু শুরু করতে হয়েছে লেটে, আবার একটু সময় সংক্ষেপ করতে হবে, তার জন্য আমিও আমার বক্তব্য খুব সংক্ষেপ করছি। একটা তো আমাদের দুজন যারা প্রথম সূচনা বক্তব্য দিয়েছেন, সদস্য সচিব, এবং শেষে একটা প্রেজেন্টেশন খণ্ডিত বক্তব্যের মাধ্যমে এবং শেষের দিকে তার সুপারিশ মালায় তিনি যেই কথাগুলো বলেছেন সেই কথাগুলো তরুণ হিসেবে আমরা অনেকখানি ফিল করি। এবং এই একটা কথা শেষে যেটা বলেছিলেন, এই কথাটা আমি ইনফরমালি আমরা বলছিলাম যে বাংলাদেশে আগামীতে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে সেই নির্বাচনে যারা সরকার গঠন করবে এবং তার পরবর্তীতেও এই যে যুব বিপ্লবের কথা বলেছে, পরবর্তীও কিন্তু যুব বিপ্লবের সম্ভাবনা এবং ঝুঁকি যেইভাবেই দেখেন না কেন আছে। এর অন্যতম কারণ হচ্ছে যে আমরা যেমন বিভিন্ন জরিপগুলোতে দেখা যাচ্ছে যে বাংলাদেশে প্রায় প্রতি বছর 8.5 থেকে 9 লাখ গ্রাজুয়েট তারা গ্রাজুয়েশন শেষ করে বের হয়। তাহলে তাদের কর্মসংস্থান আছে কত হয়, কয় লক্ষ? কর্মসংস্থান নাই। এই গ্রাজুয়েটদের মধ্যে আপনার 60% আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়, সবচেয়ে বেশি গ্রাজুয়েট উৎপাদনের কারখানা, অনেকে বলছেন যে বেকার উৎপাদনের কারখানা। আবার এই 60%-এর মধ্যে 31% হচ্ছে তারা মানবিক থেকে পড়াশোনা করে আসে, গ্রাজুয়েশন শেষ করে। 32% সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত সাবজেক্টগুলো পড়ে। এখন এই যে 32 আর 31, 63% এই গ্রাজুয়েটদের কি জব মার্কেট আছে? এবং আমরা সবচেয়ে লক্ষ্য করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো, যেটা দেশের আমরা ধরি একটা মডেল ইউনিভার্সিটি হবে সারা দেশের জন্য, সেই বিশ্ববিদ্যালয়ে আমি যখন ভিপি ছিলাম 19 সালে দেখেছিলাম, তখন অ্যাপ্লাইড ফিজিক্সের টিচার সংকটে অনেক ক্ষেত্রে ডিপার্টমেন্ট ধুকে ধুকে বন্ধ হওয়ার ইলেকট্রনিক্স ত্রিপলি না জানে অ্যাপ্লাইড ফিজিক্সের টিচার সংকটে বন্ধ হওয়ার মতো উপক্রম হচ্ছিল। সেই সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের তার আগে প্রিন্টিং অ্যান্ড পাবলিকেশন ডিপার্টমেন্ট নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট খোলে। এই ডিপার্টমেন্টের কি ঢাকা বিশ্ববিদ্যালয় আসলে দরকার আছে, প্রিন্টিং অ্যান্ড পাবলিকেশন ডিপার্টমেন্ট? তারপর আবার আমার কথা বললে অনেকভাবে বিবেচনা করতে পারে। ঢাকা ইউনিভার্সিটি একটা রিসার্চ বেসড মডেল ইউনিভার্সিটি হওয়া দরকার। ঢাকা ইউনিভার্সিটি এখনো প্রায় 200-র মতো একই ডিপার্টমেন্টে ধরেন রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র ভর্তি করে। একটা ক্লাসে কিভাবে 200 জন ঢাকা ইউনিভার্সিটি স্কলার আমরা মনে করি সৃষ্টি করবে? তাহলে আমাদের বিশ্ববিদ্যালয়গুলো শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় না, অন্যান্য বিশ্ববিদ্যালয়ে গত 16 বছরে যেই ক্ষতিটা করেছে, শিক্ষক রাজনীতির মাধ্যমে কাউকে ডিপার্টমেন্টের চেয়ারম্যান বানানোর জন্য একটা ডিপার্টমেন্ট খুলে দিয়েছে। এমনকি বিশ্ববিদ্যালয়গুলোতে যেই সাবজেক্টের প্রয়োজন নাই, শুধুমাত্র রাজনৈতিক ভোটার বাড়ানোর জন্য ওই সমস্ত বেশ কিছু সাবজেক্ট খুলেছে অনেকগুলো বিশ্ববিদ্যালয়। এখন তো প্রায় আপনার 44টি পাবলিক বিশ্ববিদ্যালয় অ্যাক্টিভ আছে, কিন্তু সময়োপযোগী সাবজেক্টগুলো খোলা হচ্ছে না। যার কারণে ওই যে যুব বিপ্লবের কথা আমাদের যে রিসার্চার উনি বলেছেন, কারণ এই গ্রাজুয়েটরা তো চাকরি পাচ্ছে না। এমনকি আমাদের ইয়ং জেনারেশন, যে জেনজি বিপ্লবের ফলে আজকের পরিবর্তন হয়েছে, তাদের মধ্যে দেখা যাচ্ছে যে 15 থেকে 29% এই যুবকদের মধ্যে আপনার প্রায় 70% বেকার। তার মধ্যে ধরেন যারা পড়াশোনার মধ্যে আছে তারা না হয় পড়াশোনার মধ্যে আছে, বাট বড় একটা অংশ যারা পড়াশোনার মধ্যে নাই, তাহলে তারা কি করবে? তারা মাদক, নানান ধরনের অপরাধে জড়িত হবে। আমরা যে কিশোর অপরাধের কথা বলি, তো সামনের গভর্নমেন্টকে এটা ফেস করতে হবে। সেক্ষেত্রে আমাদের যে একটা প্রেজেন্টেশন দিয়েছেন খণ্ডিত অংশে, তিনি কয়েকটি সুপারিশ এখানে দিয়ে সবার দৃষ্টি আকর্ষণ করেছেন। কিন্তু আমি মনে করি যে আমাদের যেটা অর্থনীতিবিদরা অনেকে বলে আসছেন যে শার্ট প্যান্ট বেচা অর্থনীতির উপরে দেশের অর্থনীতি টেকসই হবে না। শুধুমাত্র ওই একটা সেক্টরকে যদি আমরা গুরুত্ব দিই, আমাদের যে রপ্তানি বহুমুখী করতে যে ধরনের পরিকল্পনা প্রণয়ন করা দরকার, অর্থনৈতিক কৌশল পত্র নতুন করে পুনর্মূল্যায়ন দরকার। এবং বিএনপির পক্ষ থেকে ইতিমধ্যেই সম্ভবত বলা হয়েছে, প্রথম খসরু ভাই বলবে আপনার 1-1.5 বছরে 1.5 কোটি কর্মসংস্থানের কথা
কিন্তু আমি বাস্তবিক অর্থে মনে করি এটি অসম্ভব, এটি সম্ভব হবে না। বড় জোর 50 লাখ হতে পারে প্রথম 1.5 বছরে, বড় জোর 50 লাখ। তারপরেও যদি আমার চেয়ে অনেক লার্নেড খসরু ভাই ব্যবসায়ী, রাজনীতিবিদ, আমার ধারণা ভুল হতে পারে, এবং বিএনপি যদি করতে পারে সেটা আমরা সবাই খুশি হব, আমরা উপকৃত, আমরা দেশ উপকৃত হবে। কিন্তু আলটিমেটলি যেহেতু বিএনপির একটা গভর্নমেন্ট গঠনের সম্ভাবনা তৈরি হয়েছে, সুতরাং তাদেরকে মনে হয় এই সমস্ত বিষয়গুলো এখন আমাদের যে কনসার্নগুলো, এবং আজকের যে গবেষক তিনি যেটি আমাদের সামনে দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছেন, বিশেষ করে আমাদের শ্রমবাজারের ক্ষেত্রে যদি দেখেন, আমরা মুসলিম কান্ট্রি হিসেবে মিডল ইস্টের শ্রমবাজারে আমাদের একটা একচেটিয়া দখল থাকা দরকার ছিল, কিন্তু ডে বাই ডে ওইখানে আমরা সাইড হয়ে যাচ্ছি। বরং আমি দেখেছি ইন্ডিয়ান আপনার বিভিন্ন অঙ্গরাজ্য, বিশেষ করে কেরালার মানুষ তো মিডল ইস্টের বড় বড় ব্যবসায়ী, এবং টেকনিক্যাল সমস্ত বিজনেসগুলো ম্যাক্সিমাম ইন্ডিয়া কন্ট্রোলড। কারণ হচ্ছে তাদের ওই টেকনিক্যাল এডুকেশন আছে, কিন্তু আমাদের এইখানে ওই আপনার যারা যাচ্ছে তাদের টেকনিক্যাল এডুকেশন তো দূরের কথা, বেসিক ট্রেনিং যে থাকা দরকার সেটা অনেকের নাই। খালি কমন ড্রাইভিং ভিসা কিংবা ধরেন আরো নর্মাল কিছু ভিসায় যাচ্ছে। সেই ক্ষেত্রে কারিগরি শিক্ষা অবশ্যই এখানে খালেদা জিয়ার সরকারের কথা বলেছে, আমাদের পূর্বের বক্তাই যে সুইডেন থেকে আসার পরে তিনি বাংলাদেশে এটার গুরুত্ব দিয়েছেন, এবং নারী শিক্ষার ক্ষেত্রেও যেভাবে খালেদা জিয়ার সরকার প্রথমবার যে পলিসি নিয়েছিল, যার ফলে নারী শিক্ষার বেশ একটা অগ্রগতি হয়েছিল উপবৃত্তি দেওয়ার মধ্য দিয়ে। সুতরাং আগামীতে যদি তারা এটা মাথায় রাখতে পারে, তাহলে বোধহয় আমাদের কর্মসংস্থানের ক্ষেত্রেও কিছু নতুন আমরা পরিকল্পনা আমরা দেখতে পারি। সর্বশেষ আমি শেষ করতে চাই আমার কথা বলে এইটুকু, যে এই জুলাই গণ অভ্যুত্থানের ফলে আসলে এই রাষ্ট্রকে নতুন করে যেটা বলে পুনর্গঠনের যে আমাদের সামনে একটা বিশাল সুযোগ এসেছে। আজকে এই প্রোগ্রামে একেবারেই নাম্বার 1 মেইন স্ট্রিম পার্টি থেকে শুরু করে অন্যান্য পার্টির প্রতিনিধিত্ব আছে। পেশাজীবী সংগঠনগুলো যদি একেবারে দলকেন্দ্রিক দলান্ধ রাজনীতিতে যুক্ত হয়ে যায়, তাহলে আমরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবো, যেটা আওয়ামী লীগ গত 16 বছরে করেছিল। আমি যদি আপনাদের বলি, আমার বক্তব্য অনেক অখুশি হবে, ডক্টর অ্যাসোসিয়েশন অফ ড্যাব বলেন আর ডিএনএফ বলেন, তাদের কাজ কি? জামাতের সংগঠন ডিএনএফ। ডাক্তারদের রাজনীতি করার কি? যারা প্রফেশনাল রাজনীতি করবে সে প্রফেশন বাদ দিয়ে আসুক, ফুল টাইম রাজনীতি করুক। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যারা রাজনীতি করবেন, রাজনীতিতে আসেন। আপনি শিক্ষক চাকরিও করবেন, আবার প্রমোশন পদোন্নতির জন্য আপনি রাজনীতি করছেন, তার মানে এই পেশাকে আপনি বিতর্কিত করছেন, এবং এই রাজনীতিকরণের মাধ্যমে আপনারা দেশকে পিছিয়ে দিচ্ছেন। সো পেশাজীবীদেরকে রাজনীতি মুক্ত রাখার জন্য আমাদের একটা পলিটিক্যাল কমিটমেন্ট প্রয়োজন। আশা করি আমরা পেশাজীবীদের দিক থেকে সেই আওয়াজটা পাবো, এবং পলিটিক্যাল পার্টিগুলো সেই দিকে হাঁটবে। সর্বশেষ এই যে আমরা দেখতে পাচ্ছি আগামীতে একটা নির্বাচন, যদিও সবার মনে সন্দেহ সংশয়, টেলিভিশনে প্রোগ্রাম করতে যাই, ইঞ্জিনিয়ারের সাথে দেখা হয়, ইভেন শ্রমিক বলে, ভাই নির্বাচনটা হবে তো ঠিকঠাক মতো? আসলেই কি ভোট হবে? আপনারা যে আশায় আছেন, গণসংযোগ করতেছেন। সো এই অনিশ্চয়তা কিছুটা সরকারের কারণে তৈরি হয়েছে। একটা সেটেল ইস্যু, জুলাই সনদ দেখেছেন, স্বাক্ষর হয়েছে ঢাকঢোল পিটিয়ে, বৃষ্টির মধ্যে ছাতা ধরে সবাই স্বাক্ষর করেছে। সেইটার পরে দেখেন আবার এই জুলাই সনদ নিয়ে কি একটা জটিলতা তৈরি হলো। তার বোঝা যাচ্ছে যে সরকারের কর্মকাণ্ডে পরিস্থিতি একটু ঘোলাটে হচ্ছে, আর তার সুযোগ নিয়ে এই যে আমাদের পতিত ফাঁসির শক্তি ওই বাসে আগুন দেওয়া শুরু করছে, মানুষের মাঝে আতঙ্ক সৃষ্টি করার জন্য মেডিকেলের সামনে গুলি করে মানুষ মারা শুরু করছে। এই ধরনের মানে অনিশ্চিত পরিস্থিতি তৈরি হতে যাচ্ছে। সেই দিক থেকে আমার অনুরোধ থাকবে, এই দেশে যারা আওয়ামী লীগ করতেন, সমর্থন করতেন, পেশাজীবী কিংবা জেনারেল, পাড়া মহল্লা আমরা সবাই সবাইকে চিনি, অনেককে ওই অর্থে অসুবিধার সৃষ্টি করা হয় নাই। কিন্তু আপনারা যদি ভেবে থাকেন যে তার মানে আপনারা আবার রাজনীতিতে সক্রিয় হয়ে দেশকে একটা নৈরাজ্যের দিকে নিয়ে যাবেন, আমরা বসে বসে থাকবো, সেটি কিন্তু আর থাকবো না। ওই যে মবের কথা বলেন, মব ওই যে বলে প্রয়োজনীয়তাই উদ্ভাবকের জনক। মবের প্রয়োজন ছিল কিছু মানুষকে শায়েস্তা করার জন্য, যেই কারণে মব তৈরি হয়েছে। ভালো মানুষকে তো মব কেউ হয়রানি করে নাই। সুতরাং এই যে নৈরাজ্য এখন যে আলামত আমরা দেখতে পাচ্ছি, এইটা ঠেকানোর জন্য একটা গণপ্রতিরোধ দলমত নির্বিশেষে জুলাই গণ অভ্যুত্থানের মতো বোধহয় আমাদেরকে করতে হবে। যে 13 তারিখ কেন্দ্রিক যে হাক ডাক দিচ্ছে, 5 জন 3 জন মাস্ক পরে আপনার জঙ্গিদের মতো কালো টুপি মাথায় দিয়ে একটা মিছিল করছে। ভাই খসরু ভাইরা, বিএনপি আমরা তো এই বিরোধী দলে থাকতে আন্দোলন করেছি, প্রকাশ্যে আন্দোলন করেছি, মিছিল ভেঙে দিয়েছে, আবার গুটি কয়েক মানুষ নিয়ে দাঁড়িয়েছি। তো এইভাবে গুপ্ত রাজনীতি করে গণতন্ত্রের কথা বলা যায় না, দেশের কথা দেশের জন্য কাজ করা যায় না।
গুপ্ত নয়, রাজনীতি করতে হলে ওপেন হয়ে রাজনীতি করেন। এবং যারা ক্রিমিনাল অপরাধ করেন নাই, যারা মানুষের উপরে নিপীড়ন নির্যাতন চালান নাই, তারা রাজনীতি করতে পারবে। আওয়ামী লীগের সাধারণ কর্মী হলেও, নেতা হলেও তাদের জন্য সব রাজনৈতিক দলের ডোর ওপেন। এখানে জামাত আছে, ইসলামী আন্দোলন আছে, বিএনপি আছে, সব দলের দরজা ভালো মানুষের জন্য ওপেন। কিন্তু যারা ক্রাইম করেছে তাদের দরজা সবার জন্যই বন্ধ। ধন্যবাদ। ধন্যবাদ সংগ্রামী নেতা জনাব নুরুল হক নূর মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। এ পর্যায়ে আমাদের মাঝে যে অতিথিবৃন্দ আসছেন, জামাত ইসলামী বাংলাদেশের সম্মানিত স্ট্যান্ড সেক্রেটারি জেনারেল জনাব অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এবং এবি পার্টির চেয়ারম্যান জনাব মুজিবুর রহমান ভূঁইয়া, ওনাদেরকে পুষ্পার্ঘ্য ও স্মারক বই উপহার দিচ্ছেন আমাদের সদস্য প্রকৌশলীবৃন্দ। দেন ধন্যবাদ। সম্মানিত সুধী, এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন এলডিপির মহাসচিব, বিশিষ্ট রাজনীতিবিদ, সাবেক মন্ত্রী ডক্টর রেদওয়ান আহমেদ। জনাব ডক্টর রেদওয়ান আহমেদ। আজকের এই সেমিনারের সম্মানিত সভাপতি এবং মঞ্চে উপবিষ্ট আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী, অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, অতিথিবৃন্দ, প্রকৌশলী ভাইয়েরা, কিছু বলার আগে আমি সবাইকে স্বাগতম জানাই, ধন্যবাদ জানাই এবং সালাম জানাই। আসসালামু আলাইকুম। আমাদের প্রধান অতিথি মহোদয়ের হাতে সময় অত্যন্ত কম। ওনার স্থায়ী কমিটির বৈঠক আছে এবং আমাকে ওনার সাথে কিছু কারণে সঙ্গী হতে হবে, আর না হয় অন্যান্য অতিথিবৃন্দের বক্তব্য শুনতাম। এটা একটা ইন্টারেস্টিং সাবজেক্ট আজকের আলোচ্য সূচিটা। কিনোটস পেপার যিনি পড়েছেন, অনেকগুলো তথ্য উপাত্ত তিনি তুলে ধরেছেন। একটা কথাই আমি বলবো, আমাদের দেশের মানব সম্পদ পৃথিবীর 8ম, 8th লার্জেস্ট পপুলেশন আমাদের দেশের লোকজনের সংখ্যা। কিন্তু আমাদের এই জনসংখ্যা, এই 8th লার্জেস্ট জনসংখ্যা, আমরা যদি এটাকে সম্পদে রূপান্তরিত করতে পারতাম, তাইলে পৃথিবীর অন্যতম ধনিক দেশের মধ্যে একটা হিসাবে আমরা বিবেচিত হতাম। আমি নিজেও আমার কনস্টিটিউয়েন্সিতে, আমার বয়স 74 বছর, অনেকেই দেখলে বিশ্বাস করেন না। 79 সনে আমি যখন প্রথম সংসদ সদস্য নির্বাচিত হই, ঘর দুয়ার বাড়ি ঘর কোনো কিছু না করে একটা কলেজ করলাম, রেদওয়ান আহমেদ কলেজ। এটার ছাত্র সংখ্যা এখন 4000, 12টা বিষয়ে অনার্স, 4টা বিষয়ে মাস্টার্স। এখন চিন্তা করি যে এই প্রতিষ্ঠানটা আমার করা উচিত হয় নাই, কারণ আমি প্রতি বছর শত শত বেকার সৃষ্টি করতেছি। ইন্টারমিডিয়েট, ডিগ্রি, অনার্স, মাস্টার্সে যারা পাশ করে এদের 5%-এরও কোনো এমপ্লয়মেন্ট নাই। তাইলে এই যে এই জাতির জন্য একটা বোঝা তৈরি করলাম, তারপরে জিয়াউর রহমান কলেজ, মুক্তিযোদ্ধা কলেজ, এগুলো থেকেও আমার বহু ছেলেপেলে বেরিয়ে আসছে। তা আমি এই সব কিছু না করে টেকনিক্যাল এডুকেশনের জন্য যদি আমি একটা সুন্দর প্রতিষ্ঠান গড়ে তুলতে পারতাম,
তাইলে এই জাতির জন্য একটা বড় অবদান আমি রাখতে পারতাম। এখন চিন্তা ভাবনা করতেছি, আমার ছোট ভাই সাকওয়াত আমার কনস্টিটিউয়েন্সিতে, আমার ছোট ভাই সে, আমরা একই জায়গায় বাড়ি, মাঝে মাঝে কথা বলি যে জিয়াউর রহমান কলেজটাকে একটা টেকনিক্যাল এডুকেশনের জন্য, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কলেজটা টেকনিক্যাল এডুকেশনের জন্য ছেড়ে দেব, এবং এই নিয়ে আমি টেকনিক্যাল এডুকেশনের যে ডাইরেক্টর আছেন ওনার সাথেও আমি আলোচনা করেছি। কারণ আমরা যদি দক্ষ মানব সম্পদ সৃষ্টি করতে চাই, আমাদের যে সমস্ত সেক্টরগুলো আছে এই সেক্টরগুলোতে যদি আমরা দক্ষ মানব সম্পদ তৈরি করতে পারতাম তাহলে প্রত্যেকটা সেক্টরেই আমরা আশানুরূপ ফল পেতাম, এতে কোনো সন্দেহ নাই। আমরা পৃথিবীর বহু দেশ ঘুরেছি, আজকে ভারতের লোকজন বলেন, ফিলিপাইনের লোকজন বলেন, যে কোনো এই যে আমাদের এশিয়া এবং দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের বিভিন্ন টেকনিক্যালি সাউন্ড ছেলেপেলেরা আমাদের মিডিল ইস্টে যখন চাকরি করে, আর আমাদের দেশের ছেলেপেলেরা যখন দেখি শুধু আপনার রাস্তায় ঝাড়ু নিয়ে এই রৌদ্রের মধ্যে কাজকর্ম করে, তাদের মধ্যে এই তফাৎটা, এই অবস্থাটা কিন্তু তখন আমরা অনুধাবন করতে পারি। আমরা যদি নার্সিংকে প্রপার এডুকেশন দিতে পারতাম, আমরা ইলেকট্রিসিটিতে প্রপার এডুকেশন দিতে পারতাম, বা অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ে প্রপার এডুকেশন দিতে পারতাম, এবং অন্যান্য এগ্রিকালচার সেক্টর সহ সকল সেক্টরে যদি আমরা দক্ষ শ্রমিক গড়ে তুলতে পারতাম, তাহলে এই যে বিভিন্ন দেশের শ্রমিকরা, বিশেষ করে আমরা যদি মানব সম্পদ উন্নয়নের জন্য কাজ করতে পারতাম, আমাদের জাতিকে অর্থনৈতিকভাবে আরো অনেক বেশি সমৃদ্ধ করতে পারতাম, এতে কোনো সন্দেহ নাই। তবে পরবর্তী এই ইনশাল্লাহ 26-এর নির্বাচনের পরে যারা এই সরকারে আছেন, এখানে বিএনপির নেতা আছেন, জামাত ইসলামের নেতা আছেন, প্রতিদ্বন্দ্বী এখন দুইটা পার্টি, আওয়ামী লীগ যেখানে নাই, একটা না একটা দল তো ক্ষমতায় আসবেন, তাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে, শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন যদি আমরা না করতে পারি তাহলে এই যে যুব বিপ্লব আবার একটা হবে, কিনোট স্পিকার যে কথাটা বলছেন এতে কোনো সন্দেহ নাই। কারণ বেকারত্বের যে অবস্থার সৃষ্টি হয়েছে, আপনি আইবিএতে পড়েন, ব্যাংকে চাকরি পাবেন না, ব্যাংকিং সেক্টরে আপনি কতজনের চাকরি দিতে পারবেন, এডুকেশন সেক্টরে আপনি কয়জনের চাকরি দিতে পারবেন, লক্ষ লক্ষ 25-30 লাখ প্রতি বছর এইভাবে যে বেকার যুবক বের হচ্ছে, মাদ্রাসাতে লেখাপড়া করতেছে, কওমি মাদ্রাসা থেকে বের হইতেছে, মসজিদের ইমাম আর মুয়াজ্জিন হওয়া ছাড়া তাদের কোনো চাকরি নাই, কোনো কাজ নাই। তো এই শিক্ষা ব্যবস্থাটাতে টেকনিক্যাল এডুকেশন যদি আমরা দিতে পারি, তাহলে দক্ষ মানব সম্পদ যদি আমরা সৃষ্টি করতে পারি, তাহলে এই জাতি বাঁচবে। 8ম বৃহত্তম মানব সম্পদের দেশ আমরা যদি শুধু মানব সম্পদকে দক্ষ প্রশিক্ষণ দিয়ে শিক্ষায় শিক্ষিত করতে পারি, তাহলে পৃথিবীতে এর চেয়ে বড় সম্পদ কিন্তু আমাদের আর অন্য কিছু নাই। আমাদের সামুদ্রিক সম্পদ বলেন, নদীর সম্পদ বলেন, মাটির সম্পদ বলেন, যাই বলেন, মানব সম্পদকে শুধুমাত্র আমরা কাজে লাগাতে পারলে, দক্ষ মানব সম্পদ সৃষ্টি করতে পারলে আমাদের এই জাতি উন্নত থেকে উন্নততর হবে। তো আমি কথা আর বাড়াবো না। আমার ভাই নূর অনেকগুলো রাজনৈতিক মন্তব্য করেছেন, তার সাথে আমি সম্পূর্ণভাবে একমত, তার অন্যান্য বক্তব্যের সাথেও আমি সম্পূর্ণ একমত। আমি একটা কথা বলি, আমাদের দেশের যে এক সময়ের বৃহত্তম রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগ আজকে বিভিন্ন জায়গাতে ঝটিকা মিছিল করে, অনেকে আবার বলেন তারা আবার চলে আসতেছে। আমার রাজনৈতিক অভিজ্ঞতার থেকে বলি, 21 বছর কিন্তু 75-এর পরে তারা ক্ষমতায় আসতে পারে নাই, এবং এই আওয়ামী লীগ আগামী 50 বছর, আমার জীবদ্দশায় তো আর 50 বছর তো বাঁচবো না, আমার জীবদ্দশায়, আমার পুত্রের জীবদ্দশায় আগামী 50 বছর আওয়ামী লীগ ক্ষমতার মুখ দেখবে না, এটুকু আমি আপনাদেরকে বলতে পারি। একটা ঝটিকা মিছিল করলো, তার তো কোনো ফাউন্ডেশন নাই, দৌড়ে পালাবে। একটা গাছ আমার এক জায়গাতে লাগাইতে হবে, লাগাইলে এটারে পানি টানি দিয়ে আস্তে আস্তে বড় করব, ডালপালা খুলবে, তারপরে ফল দিতে দিতে কিন্তু 25, 30, 40 বছর লাগবে। তাদের কোনো ভিত্তি নাই, গাছ লাগানোর মতো তাদের কোনো অবস্থা এখনো ইনশাল্লাহ বাংলার মাটিতে দ্বিতীয়বারের মতো সৃষ্টি হয় নাই। তো আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। আপনারা যে প্রকৌশলীদের যে প্রতিষ্ঠান, আমি এই প্রতিষ্ঠান থেকে অত্যন্ত ভালোবাসি। আর মুক্তিযোদ্ধাদের এই যে জায়গাটা, এই জায়গাটাতে আমার দলের পক্ষ থেকে বেশিরভাগ অনুষ্ঠান আমি এবং কর্নেল ওলি এই জায়গাতেই করি, কারণ একটা মুক্তিযোদ্ধাদের নামে এইটাকে হলটাকে উৎসর্গ করা হয়েছে। আমি এই জন্য
আপনার ইঞ্জিনিয়ার সাহেবদেরকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মাননীয় বিশেষ অতিথি বীর মুক্তিযোদ্ধা জনাব রেদওয়ান আহমদ আপনাকে। সুধীমণ্ডলী, এবারে সবিনয় অনুরোধ করছি আজকের অনুষ্ঠানের পরম সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশের রাজনীতির অত্যন্ত জনপ্রিয় মুখ, জননন্দিত জননেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল স্থায়ী কমিটির অন্যতম সদস্য, সাবেক মন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী মহোদয়কে তার মূল্যবান ভাষণ দেওয়ার জন্য। সুধীমণ্ডলী, জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী। Bismillahirrahmanirrahim. Institute of Diploma Engineers কর্তৃক আজকের আয়োজিত দক্ষ জনশক্তির উপর আলোচনা সভার সম্মানিত সভাপতি, উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ, আমার সামনে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের সদস্যবৃন্দ, সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। আমি দুঃখিত, ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ ট্রাফিকের আজকে যে অবস্থা, আমি প্রায় 8 মাইল হেঁটে আসছি এখানে। আমার গাড়ি এখনো বোধহয় আসছে কিনা আমি জানি না। এখানে এই অবস্থার মধ্যে অনেকেই দেরিতে আসছে, তো এই জন্য হয়তো আমাদের টাইমিংটা এমন হয়ে গেছে, আমাকে একটু আর্জেন্ট একটা সবাই যেতে হচ্ছে। আমি তার জন্য ক্ষমা প্রার্থী আপনাদের কাছে। আমি প্রথমে ইনস্টিটিউট অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ধন্যবাদ জানাচ্ছি, একেবারে বাংলাদেশের যে বিষয়টা এখন আজকে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, কারণ এই দক্ষ জনশক্তি ব্যতীত, বক্তারা সবাই বলেছেন, আপনাদের ধন্যবাদ জানাচ্ছি যিনি মূল প্রবন্ধটা পাঠ করেছেন, উনি বিস্তারিত অনেক কিছু বলেছেন ওখানে। সঠিকভাবেই আজকের এই আলোচনা সবার গুরুত্বটা এইখানে, যে আগামীর বাংলাদেশ গড়ার যে স্বপ্ন আমরা দেখতে পাচ্ছি আজকে, যে নতুন বাংলাদেশ করার যে স্বপ্ন আমরা দেখছি, সেটার বহু কিছু নির্ভর করছে আমাদের যে জনশক্তি আছে, এটাকে আমরা রিসোর্সে পরিণত করতে পারবো কিনা, সম্পদে পরিণত করতে পারবো কিনা। কারণ বাংলাদেশের উন্নয়নের, আগামীর উন্নয়নের মূল শক্তি হবে আমাদের হিউম্যান রিসোর্স, জনগণের। এটাকে আমরা রিসোর্সে, আমরা সম্পদে পরিণত করতে হবে, এই কারণে যে এর বাইরে গিয়ে আপনি যতই বড় বড় আপনি নীতিমালা প্রণয়ন করেন, প্রকল্প প্রণয়ন করেন, এটাকে কিন্তু সফলভাবে বাস্তবায়ন করা সম্ভব হবে না পরিষ্কারভাবে। এবং এইটাকে আপনাকে বাস্তবায়ন করতে হলে প্রযুক্তি ব্যতীত সেটাও করা সম্ভব হবে না। এই জন্য যে প্রযুক্তি নির্ভর, মেধা নির্ভর, এবং তার সাথে আমি যুক্ত করছি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। প্রযুক্তির সাথে এখন যোগ হয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। সুতরাং যে জায়গায় বিশ্ব চলে গেছে এখন, আপনাকে যদি সে জায়গায় পৌঁছতে হয়, আমাদেরকে প্রযুক্তি নির্ভর দেশ গড়ে তুলতে হবে। এবং প্রযুক্তি নির্ভর দেশ গড়ে তুলতে হলে আগামী যে সরকার আসবে, আমার দলের পক্ষ থেকে আমি আপনাদেরকে বলতে চাই পরিষ্কারভাবে, আমাদের 1 কোটি লোকের যে চাকরির কথা আমরা বলছি 18 মাসে, এটা অনেকেই আমাকে, নুরো বলল, এটা একটা অ্যাম্বিশাস প্রোগ্রাম। 18 মাসে 1 কোটি লোকের চাকরি, এটা একটা অ্যাম্বিশাস প্রোগ্রাম, সঠিকভাবে বলেছে। আমি কিন্তু বিএনপির পক্ষ থেকে বলছি, আমার নেতা তারেক রহমান সাহেবের পক্ষ থেকে বলছি, উই আর অ্যাম্বিশাস, উই আর অ্যাম্বিশাস, অ্যান্ড উই হ্যাভ টু বি অ্যাম্বিশাস। বাংলাদেশকে যদি আজকে এখান থেকে তুলে আনতে হয়, আপনাকে অ্যাম্বিশাস নেতৃত্ব দিতে হবে, আপনার উচ্চাকাঙ্ক্ষা থাকতে হবে। যেই জাতির উচ্চাকাঙ্ক্ষা থাকবে না,
সেই জাতি নিজেকে গড়ে তুলতে পারে না, ওইখানে পৌঁছতে পারে না। আপনার আকাঙ্ক্ষা থাকতে হবে, উচ্চাকাঙ্ক্ষা থাকতে হবে। এবং আপনারা বলবেন তাহলে 1 কোটি লোকের চাকরি হবেটা কিভাবে? তা আমরা তো 1 কোটি লোকের চাকরি যে হবে এটা কোনো পলিটিক্যাল স্টেটমেন্ট করি নেই। এটা যে বাস্তবায়নের জন্য যে সবকিছু হোমওয়ার্ক করে আমরা কথাটা বলেছি, এটার উপর পুরোপুরি হোমওয়ার্ক করেছি আমরা, এবং এই হোমওয়ার্কটা আপনাদের সামনে আমরা উপস্থাপন করব। এটার সাথে জড়িত বিশ্বের অনেক এক্সপার্ট জড়িত। আমরা যে 1 কোটি লোকের চাকরির কথা বলেছি, আমরা এটার উপর গত 6 মাস ধরে কাজ করেছি, এবং কাজ সমাপ্তির দিকে যখন শেষ হবে আমি আপনাদের সামনে তুলে ধরব। এখানে একেবারে কৃষি খাত থেকে শুরু করে, কুটির শিল্পের খাত থেকে শুরু করে, আইটি রিলেটেড বিজনেসের খাত থেকে শুরু করে, আত্মকর্মসংস্থান থেকে শুরু করে, বিদেশে কর্মসংস্থান শুরু করতে হবে। ইন্ডাস্ট্রিয়াল কত হবে, সার্ভিস সেক্টরে কত হবে, কোন সেক্টরে কত হবে, এবং এর জন্য কি কি করতে হবে সেই সিদ্ধান্ত আমরা নিয়েছি। কত বিনিয়োগ করতে হবে সেটাও আমরা সিদ্ধান্ত নিয়েছি। কারণ আমরা তো আর শেখ হাসিনার মতো ওই মেগা প্রজেক্ট করতে যাব না, আমরা বিনিয়োগ করব এই জায়গায়। 1 কোটি লোকের চাকরির জন্য বিনিয়োগ করব আমরা, এবং এই বিনিয়োগের জন্য বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলকে আমরা এখানে সম্পৃক্ত করব। ঢাকা কেন্দ্রিক, চট্টগ্রাম কেন্দ্রিক আমরা উন্নয়ন করব না। আমাদের উন্নয়ন চলে যাবে গ্রামে গঞ্জে প্রতিটি মানুষের কাছে। আপনার বাংলাদেশের কুটির শিল্পে যুগের পর যুগ এই লোকগুলো মানে এক জেনারেশন থেকে আরেক জেনারেশন তাদের যে পণ্যগুলো আছে সে একইভাবে পণ্য বানাচ্ছে। আমরা কিন্তু এদের জন্য কোনো বিনিয়োগ করি নাই। আমাদের অর্থনৈতিক মডেলটা ছিল সবসময় ম্যানুফ্যাকচারিং অ্যান্ড কিছু সার্ভিস সেক্টর, কিন্তু এরা যে অর্থনীতির অংশ বাংলাদেশের, সেখানে আমরা বিনিয়োগ করি নাই। আপনি চিন্তা করেন, আমি একটা এক্সাম্পল দিই, একটা তাঁতি অথবা একটা কামার এরা যে প্রোডাক্টগুলো করে যুগের পর পর একেবারে তাদের মানে এক জেনারেশন টু এক জেনারেশন, এগুলোর কোনো বিশেষ পরিবর্তন আমরা করি নাই, কোনো ভ্যালু এডিশন করতে পারি নাই। আমরা সিদ্ধান্ত নিয়েছি এই সমস্ত পণ্য গ্রামে গঞ্জে সারা দেশে যারা করে তাদেরকে আমরা প্রথমে ইনপুট, তাদের যে কাঁচামাল সেই কাঁচামালের সমর্থন দেব, তাদের ঋণের সমস্যা থাকলে ঋণের সমাধান দেব, তাদের ডিজাইনিং এর দরকার। এই লোকগুলো তো সাধারণ মানুষ, ওরা ডিজাইনিং বুঝে না, ওই বাপদাদা যা করছে তাই বানিয়ে যেতেছে। এখানে ডিজাইন করে তার একটা পটারি আপনি 50 টাকা বিক্রি করলে ডিজাইন করে স্কিল ডেভেলপমেন্ট করে যদি করেন ওই 50 টাকাটা 500 টাকা হয়ে যাবে সিম্পলি। এবং আমরা তাদেরকে ডিজাইনিং সাপোর্ট দেব, আমরা তাদেরকে ব্র্যান্ডিং করে দেব, আমরা তাদেরকে অনলাইন ইবে, অ্যামাজন, আলিবাবাই অনলাইন যাতে বিক্রি করতে পারে তাই ফ্যাসিলিটেশন করে দেব। তো দিস ইজ এন ইনভেস্টমেন্ট, এখানে একটা বিনিয়োগের ব্যাপার আছে। তারপরে দেখবেন সে 500 টাকার যে পণ্য এখন 5000 টাকায় আন্তর্জাতিক বাজারে অনলাইনে বিক্রি করতেছে। এটা হচ্ছে, এটা আমি তো কিছু আবিষ্কার করতেছি না। ওই আমাদের পাশে থাইল্যান্ডে 1 ভিলেজ 1 প্রোডাক্ট, একটা গ্রামে একটা প্রোডাক্ট করছে, সবাই গ্রামে বসে বসে বাড়িতে কাজ করছে, অনলাইনে বিক্রি করছে আন্তর্জাতিক পর্যায়ে মানের পণ্য। তাদেরকে আপনি সাপোর্ট, তো আমরা ডিজাইনিং সাপোর্ট দিই নেই কোনোদিন, আমরা কোনোদিন তাদেরকে স্কিল ডেভেলপমেন্ট করার জন্য সুযোগ দিয়ে নাই, যে স্কিলের কথা বলা হচ্ছে, আমরা তাদেরকে ফাইন্যান্সিয়াল সাপোর্ট দিয়ে নাই, আমরা তাদেরকে ব্র্যান্ডিং করার জন্য কোনো সাপোর্ট দিয়ে নাই। এই জায়গায় আমরা বিনিয়োগ করতে যাচ্ছি। আইটি রিলেটেড যে প্রযুক্তি নির্ভর যে ব্যবসাগুলো আছে, এই ব্যবসাগুলো আমাদেরকে করতে হলে প্রযুক্তি নির্ভর যে ব্যবসার কথা বলছি, আইটি রিলেটেড ব্যবসা। ধরেন বাংলাদেশে আমরা এখনো কল সেন্টার করতে পারি নাই, আমরা ডেটা সেন্টার করতে পারি নাই, অথচ বাংলাদেশের এই যে মেট্রিক আইএ বিএ যে পাস ছেলে মেয়েগুলোর কথা বলছেন, এদের কেন চাকরি হচ্ছে না? এরা প্রযুক্তি নির্ভর কিছু শিখে নাই, প্রযুক্তির সাথে সম্পৃক্ত হয় নাই। এদের জন্য আমরা যেটা করব, এদের স্কিল ডেভেলপমেন্টের জন্য প্রত্যেকটি ডিস্ট্রিক্টে আমরা স্কিল সেন্টার ডেভেলপ করতে যাচ্ছি।
আমরা কিন্তু এখানে কিন্তু কোনো বিল্ডিং করব না। যে কিন্তু বাংলাদেশে কিন্তু এখনো প্রত্যেক ডিস্ট্রিক্টে কিন্তু স্কিল ডেভেলপমেন্ট সেন্টার আছে, বিল্ডিং আছে আর কি, আর কিছু নাই। আমরা এগুলোকে পরিপূর্ণভাবে ব্যবহার করতে চাই, পরিপূর্ণভাবে। আমরা যদি আমাদের এই ছেলে মেয়েগুলোকে মেট্রিক, আইএ, বিএ, এমএ পাস, এদেরকে যদি আমরা খালি আইটি লিটারেট করতে পারি, স্কিল ডেভেলপমেন্ট শেখাতে পারি, এবং আপনার 6 মাস 1 বছরের ট্রেনিং এর পরে এরা সবাই কিন্তু কল সেন্টারে কাজ করতে পারবে, ডেটা সেন্টারে কাজ করতে পারবে, অনলাইন বিজনেস করতে পারবে। কেউ গ্রামগঞ্জ থেকে শহরে এসে মাইগ্রেশনের দরকার নাই, কারণ এখানে শহরে আসার দরকার নাই। আপনি আপনার বাড়িতে বসে, এখন আপনারা জানেন বাংলাদেশের 2 লক্ষের মতো আমাদের ছেলে মেয়েরা আপনার ইয়ে করছে, কি বলে, ওই আরে হ্যাঁ, ফ্রিল্যান্সিং করতেছে। এদেরকে তো আমরা কোনোদিন মনিটাইজ করতে পারিনি, এদেরকে কোনোদিন আমরা পলিসি দিয়ে নাই, এদেরকে কোনোদিন আমরা সাপোর্ট দিয়ে নাই। আমরা তো সিদ্ধান্ত নিয়েছি যে পেমেন্টের যে প্রবলেম, এরা সবগুলো পেমেন্ট আনে সব ইলিগেলি, এদের মনিটাইজ করতে পারি নাই। আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা পেপ্যাল দিয়ে দেবো, পেপ্যাল দিয়ে খুলে দেব অল দ্য পেমেন্ট। এবং পেমেন্ট গেট খালি পেপ্যাল না, 2-3টা যত পেমেন্ট গেট আছে সব খুলে দেব। আসবে ফরেন কারেন্সি, যাবে আবার। আপনি ওয়ান ওয়ে কোনো ব্যবসা হয় না দুনিয়াতে। বাংলাদেশে এখন আইন কানুন সব ওয়ান ওয়ে, আপনি আনতে পারবেন আর বের করতে পারবেন না। এই জন্য কেউ টাকা আনতে চায় না, এই জন্য 2 নম্বরই করে আপনার ওই হুন্ডির মাধ্যমে করে। কেন? আপনি এগুলো রেগুলেট করে দেন, ডিরেগুলেট করে দেন। আমরা তো সিরিয়াস ডিরেগুলেশনে যাব, আমরা লিবারালাইজেশনে যাব, যাতে করে সবাই পার্টিসিপেট করতে পারে। যেই দেশে যত বেশি রেগুলেশন বাড়বে সেইখানে তত বেশি করাপশন। করাপশন হয় কি করে? আপনি যত বাধা বিপত্তি সৃষ্টি করবেন তত বেশি করাপশন বাড়বে, কারণ এইটার সুযোগ নেই দুর্নীতিবাজরা। দুর্নীতিবাজ সরকারি কর্মকর্তারা নেই, দুর্নীতিবাদ ব্যবসায়ীরা নেই। আরেকটা বিষয় প্রযুক্তির কথা আমি বলছি আপনাদের, যে আমাদের এই যে একটা ইয়ে করতে, আপনার রেস্টুরেন্ট করতে 19টা পারমিশন লাগে। ক্যান ইউ ইমাজিন? একটা রেস্টুরেন্ট করতে 19টা পারমিশন লাগে। তা আমার কথা হচ্ছে এগুলো তো আপনাকে তুলে দিতে হবে। বাংলাদেশের মানুষকে ক্ষমতায়ন করবেন নাকি সরকারকে ক্ষমতায়ন করবে, আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। আমাদের সিদ্ধান্ত হচ্ছে বাংলাদেশের মানুষকে ক্ষমতায়ন করা, সরকারকে ক্ষমতায়ন করা না। আপনাকে ইজি করতে হবে জনগণের লাইফ। আর দুর্নীতি বন্ধ করতে হলে প্রযুক্তি একটা বড় বিষয় এখানে। আপনি যদি অনলাইন প্রত্যেক কিছু আপনার বাড়িতে বসে করতে পারেন, সরকারি অফিসে যত কম যাইতে হয়, ফিজিক্যাল কন্ট্যাক্ট যত কমাইতে পারেন, তত দুর্নীতি কমে যাবে। আপনার যাওয়ার দরকার নাই। দুনিয়ার কোন দেশে বিল দেওয়ার জন্য, আপনার লাইসেন্সিং এর জন্য কেউ কোথাও যায় না, অনলাইনে এগুলো হয়ে যায়। একটা কোম্পানির রেজিস্ট্রেশন অনলাইনে হয়ে যায়, বাড়িতে বসে হয়ে যায়। এই জন্য আমরা ফিজিক্যাল কন্ট্যাক্টটা কমায় আনবো। আমরা প্রযুক্তি নির্ভর ই গভর্নেন্সের মাধ্যমে আপনারা যাতে বাড়িতে বসে আপনাদের কাজগুলো করতে পারেন। সরকারি অফিসে যত কম যাবেন অত দুর্নীতি কম হবে। মানুষের জীবনের সময়ের দাম আছে, ঘন্টার পর ঘন্টা সরকারি অফিসে বসে থাকার জন্য কেউ দুনিয়াতে আসে নাই। দুনিয়াতে আসে সবাই তার নিজের কাজ করার জন্য। সুতরাং আমরা প্রযুক্তির মাধ্যমে এটা পরিপূর্ণভাবে এই জিনিসগুলো করে দেব। এমনকি ব্যবসায়িক সিদ্ধান্ত আপনি বাড়িতে বসে আপনার সমস্ত যেগুলো আছে রেগুলেশন ওভারকাম করতে হবে, অনলাইনে করবেন। কেন আমি সরকারি অফিসে যেতে হবে? বিদেশে তো অনলাইনে আপনার পাসপোর্ট পর্যন্ত রিনিউয়াল হয়ে যায়। আপনি অনলাইন ফিল আপ করলেন, আপনার বাড়িতে পাসপোর্টটা আবার চলে আসছে, যেতে হয় না তো কোথাও। এই প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে বাংলাদেশের দুর্নীতির বন্ধের একটা বড় উপায় আছে এখানে। এই বিদেশিরা যারা বিনিয়োগ করতে আসে, 6 মাস লাগে তার এই পারমিশন নিতে, এই অফিস ঘুরতে। বলে ভাই এই দেশে ব্যবসা করা যাবে না, এটা কোনো ব্যবসা করার দেশ না। যে দেশে 6 মাস লাগে এতগুলো পারমিশন নিয়ে আমার ব্যবসা করতে, আমার তো টাইম নেই। এই জন্য আমরা বলছি তোমার কোথাও যাওয়ার দরকার নেই, তুমি বাংলাদেশে যদি বিনিয়োগের সিদ্ধান্ত নাও, আমরা তোমাকে একটা ক্যাপ্টেন দিয়ে দেব।
ওই বিডা আছে না, বিডাতে আমরা সিদ্ধান্ত নিচ্ছি এভরি ইনভেস্টার প্রত্যেককে আমরা একটা একটা ক্যাপ্টেন্সি দেবো। ক্যাপ্টেনের কাজ হচ্ছে ওর কাজগুলো করে দেওয়া, ওই বিনিয়োগকারীর কোথাও যাওয়ার দরকার নেই, এবং টাইম ফ্রেমের মধ্যে 1-1.5 মাসের মধ্যে ক্লোজ করতে হবে। প্রত্যেক দিন যে ক্যাপ্টেন থাকবে সে অনলাইনে আপডেট দেবে যে আজকে তার প্রজেক্ট কতটুকু গেছে। সে আমেরিকা ইউরোপে বসে খালি তার মনিটরিং দেখবে তার প্রজেক্ট কতটুকু গেছে। সে বাংলাদেশে আসারও দরকার নেই, তার সব কাজ তার ক্যাপ্টেন করে দেবে, সে খালি মনিটরিং দেখবে যে তার প্রগ্রেসটা কত। সুতরাং প্রযুক্তিকে যদি যত বেশি আমরা ব্যবহার করতে পারবো সর্বক্ষেত্রে, দেশ পরিচালনায়, বিনিয়োগের জন্য, আপনার ব্যক্তিগত আমাদের যে নাগরিকদের কাজগুলো আছে, ব্যবসা বাণিজ্যের জন্য, একটা বিশাল পরিবর্তন এখানে ঘটবে। সুতরাং 1 কোটি চাকরির যে বিষয়টা আমি বলছি, এই খালি আইটি রিলেটেড বিজনেসে লক্ষ 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 আমাদের ছেলেমেয়েরা কাজ করতে পারবে, লক্ষ লক্ষ রীতিমতো আমি বলতেছি, এর কোনো সমস্যা নেই এখানে। আমাদের পাশের দেশেই তো হচ্ছে, আমাদের পাশের দেশ ভারতে, ওদের ওয়ান অফ দ্য বিগেস্ট এমপ্লয়ার হচ্ছে এখন আইটি রিলেটেড সব কাজ করব। প্রত্যেক জায়গায় যাবেন আপনি, কল সেন্টার আছে, ওই কল সেন্টারে আমাদের ওদের ছেলে মেয়েরা কাজ করতেছে। এই যে শিক্ষিত মেট্রিক IBA পাসগুলোর যাদের চাকরি নাই, এইখানে তো একটা বিশাল বড় চাকরির সৃষ্টি হবে। আরেকটা হচ্ছে আমাদের অর্থনীতিতে একটা বড় ধরনের পরিবর্তন আনতে হবে। যেই অর্থনৈতিক মডেল, এটা বলেছেন আপনি প্রেজেন্টেশনে, আমার অর্থনৈতিক মডেল চেঞ্জ করতে হবে। আমার অর্থনীতিতে বাংলাদেশের উন্নয়নের সফল প্রত্যেকটি জনগণের কাছে যেতে হবে। একটা পৃষ্ঠপোষকতার ভিত্তিতে যে অর্থনীতি আমরা দেখেছি বিগত দিনে, এখান থেকে বেরিয়ে আসতে হবে। আমার উন্নয়নের সুফল যদি বাংলাদেশের জনগণের কাছে না যায়, সেই অর্থনৈতিক উন্নয়নের 7%, 8% গ্রোথের কথা বলতে কোনো লাভ নাই। এটার বেনিফিট যাচ্ছে একটা গ্রুপের কাছে, একটা গোষ্ঠীর কাছে। এই জন্য আমরা বলছি আমাদের অর্থনীতিতে কোথায় কোথায় আমরা বিনিয়োগ করব। এই যে আমি বলছি আমাদের অনলাইনে যারা যারা এই আইটি রিলেটেড ব্যবসা করব, সেখানে আমরা বিনিয়োগ করব। আমাকে রোবাস্ট একটা ইন্টারনেট সিস্টেম করতে হবে, পাওয়ার সাপ্লাই দিতে হবে, এবং তাদেরকে স্কিল ডেভেলপমেন্টের জন্য করতে হবে। এই জন্য আমরা বলছি শিক্ষা খাতে বিএনপি যেটা বলেছে, আপনি তো 1%-এর কথা বলছেন, শিক্ষা খাতে বিনিয়োগে, স্বাস্থ্য খাতে বিনিয়োগে, এই 2 জায়গায় জিডিপির আপ টু 5% বিনিয়োগের আমরা সিদ্ধান্ত নিয়েছি। এটা আমরা বহু আগে ডিক্লেয়ার করেছি, 8 বছর আগে বলেছি আপ টু 5% অফ জিডিপি শিক্ষা খাতে, স্বাস্থ্য খাতে। অনেকে বলছেন এটা কি একটু অ্যাম্বিশাস হয়ে গেল না? ইয়েস, অ্যাম্বিশাস তো বটেই। অ্যাম্বিশাস না হলে তো আপনি এগুলো করবেন কি করে? আপনি যদি ছোট চিন্তা করেন, আপনি বড় কাজ করবেন কি করে? চিন্তাটা তো বড় করতে হবে। চিন্তা বড় করেন, চিন্তার সাথে সাথে প্রোগ্রামগুলো করেন। আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, আমি যে কথাগুলো বলছি এগুলোর উপর আমরা হোমওয়ার্ক করে, আমরা যদি জনগণ আমাদেরকে ক্ষমতায় বসার সুযোগ দেয়, আমরা যাতে ডে 1 থেকে ডিসিশন দিতে পারি, আমাদের সব হোমওয়ার্ক আমরা করেছি। স্বাস্থ্যের বেলায় আপনার প্রাথমিক স্বাস্থ্যসেবা বিনামূল্যে আমরা সিদ্ধান্ত নিয়েছি। অনেক বড় সিদ্ধান্ত আমি জানি, কিন্তু আমরা সিদ্ধান্ত নিয়েছি প্রাথমিক স্বাস্থ্যসেবা বিনামূল্যে আমরা দেব। আমাদের শিক্ষার ক্ষেত্রে এই যে আপনারা বললেন যে কথাগুলো, আমাদের কারিগরি শিক্ষা স্কুল থেকে করতে হবে। উন্নত দেশগুলো যেগুলো আছে, কারিগরি শিক্ষা স্কুল থেকে হতে হবে, ওই কলেজে না। আপনি স্কুল থেকে মানসিকভাবে ছাত্রদের মধ্যে এটা ঢুকাই দিতে হবে। কেউ ইঞ্জিনিয়ারিং পড়তে চাইবে, কেউ প্লাম্বিং পড়তে চাইবে, কেউ ইলেকট্রিশিয়ান হইতে চাইবে, কেউ উডওয়ার্ক করতে চাইবে। এই জিনিসগুলো যখন স্কুল থেকে করবেন আপনি, তার ইন্টারেস্ট ডেভেলপ করবে। তখন সে BA MA পাস করতে চাইবে না, কারণ আমার তো অপশন তাদেরকে দিই নাই। এখন আমি স্কুল থেকে তাকে যদি অপশন দেই, সে তখন BA MA তে যাবে না, তো সে তার লাইনে যাবে, তার চিন্তার বিকাশ ঘটবে, তার যেখানে ইন্টারেস্ট আছে সেখানে যাবে। সুতরাং আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের কারিগরি শিক্ষা আমরা স্কুল থেকে শুরু করব, যাতে করে এইখানে আমাদের বিনিয়োগ যাবে। ওই মেগা প্রজেক্টে আমরা বিনিয়োগ করব না। আমার দেশের স্বাস্থ্য শিক্ষা খাতে যদি আমি বিনিয়োগ না করি, আমাদের যে ডেমোগ্রাফিক ডিভিডেন্টের বক্তৃতা আমরা প্রত্যেকদিন দিই,
ও বক্তৃতা দিয়ে কোনো লাভ হবে না। আপনাকে শিক্ষা খাতে বিনিয়োগ করতে হবে, স্বাস্থ্য খাতে বিনিয়োগ করতে হবে। এই দুইটা হচ্ছে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড থেকে বেনিফিট পাওয়ার একমাত্র পথ হচ্ছে আপনার স্বাস্থ্য ভালো থাকতে হবে, সুস্বাস্থ্য থাকতে হবে, এডুকেশন, প্রপার এডুকেশন। যে যেটা পছন্দ করে, এডুকেশনের অপশন অনেকগুলো থাকবে, যে যেদিকে আনন্দ পায় যেটা ভালো। আপনার একটা প্লামার বিদেশে ডাক্তারের চেয়ে বেশি আয় করে, ইঞ্জিনিয়ার চেয়ে বেশি আয় করে। একটা প্লাম্বার, একটা ইলেকট্রিশিয়ান অনেক বেশি আয় করে। ডিমান্ড হাই, প্লাম্বার খুঁজে পাবেন না আপনি ওখানে, পয়সা দিয়ে পর্যন্ত টেলিফোন করে আনা যায় না, এরকম অবস্থা। সুতরাং আমাদেরকে এই এরিয়াগুলোতে আমাদের বিশাল বিনিয়োগ করতে হবে, এবং এইগুলো বিনিয়োগের এরা খালি দেশে চাকরি করতে, বিদেশে ভালো ভালো চাকরি করবে সবাই। এই যে বলছে মধ্যপ্রাচ্যে গিয়ে আমাদের লোকজন ফ্লোর মুছতেছে, ওর পাশে একজন ভারতীয় নাগরিক অথবা অন্য দেশের নাগরিক ও ডেস্কে বসে, আর কিছু না, সে একটু ইংরেজি বলতে পারতেছে, সে একটু স্কিল আছে তার মধ্যে। এই ডিফারেন্স যে আমরা এখন 25 বিলিয়ন যদি আমাদের ফরেন কারেন্সি আসে, এই যে আপনাদের শ্রমশক্তি থেকে, আপনি একটি স্কিল ডেভেলপমেন্টে 100 বিলিয়ন নিয়ে যে কোনো ব্যাপারই না, 100 বিলিয়ন নিয়ে যে কোনো ব্যাপারই না। গার্মেন্টসের যে ডবল হয়ে যাবে এটা, এই খালি আপনার শ্রম খাতে। আর দেশের মধ্যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন বলেন, সেবা খাত বলেন, আপনি যদি স্কিল ডেভেলপমেন্ট করতে না পারেন, এই কোনো সেক্টর ডেভেলপ করবে না। কারণ এইখানেই তো আপনার লোক দরকার। এই লোকগুলো কোত্থেকে আসবে? এখন আমরা মিড লেভেলে বাইরের থেকে, শ্রীলঙ্কা থেকে লোক আসে, ইন্ডিয়া থেকে লোক আসে, আপনার অন্য অন্য জায়গা থেকে লোক আসে। মিড লেভেল ইঞ্জিনিয়ারিং থেকে, ম্যানেজমেন্ট থেকে, কেন? এগুলো কোনো ব্যাপারই তো না আমাদের। এই জন্য বিনিয়োগ করতে হবে আপনাকে আপনার শিক্ষা খাতের মধ্যে। আপনার স্কিল ডেভেলপমেন্টটা পরে, দক্ষতার শিক্ষার মধ্যেই পড়ে। এই জন্য আমরা আপ টু 5% বলতেছি। স্বাস্থ্য খাতে বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্য সেবা দিলে আপনাকে তো বাড়াইতে হবে এখানে। সুতরাং এই যে ডেলিভারিটা আরেকটা ইস্যু। আমরা যে ডেলিভারির কথা বলতেছি, আমি বলছি কুটির শিল্পে যে আমি তাকে যে স্কিল ডেভেলপমেন্ট করব, তাকে ডিজাইনিং করব, তাকে ব্র্যান্ডিং করব, এগুলো কিন্তু সরকার ডেলিভার করতে পারে না। এই জন্য যেহেতু এই কাজগুলো আমরা করব, আমরা কিভাবে করব এটাও সিদ্ধান্ত নিয়েছি। আমরা দেখেছি এই ডেলিভারি যদি আমাকে করতে হয় এই কাজগুলো, সরকার পারবে না। এখানে সরকার প্রাইভেট সেক্টরের সাথে আপনার পার্টনারশিপ করতে হবে, সরকার এনজিওর সাথে পার্টনারশিপ করতে হবে। ইতিমধ্যে আমরা এইগুলো নিয়ে প্রাইভেট সেক্টরের সাথে মিটিং করেছি, এনজিওদের সাথে মিটিং করেছি, এবং সবাই এক্সাইটেড। আমি আপনাদেরকে বলি, ওরা বলছে বাংলাদেশে কোনো সরকার কোনোদিন আমাদেরকে ডেকে পার্টনার হিসেবে কাজ করার জন্য বলেনি আজ পর্যন্ত। এই আপনারাই প্রথম বলতেছেন। তো দিস পার্টনারশিপ ছাড়া আপনি পারবেন না। সরকারের অত ক্যাপাসিটি নাই যেটা ডেলিভার করবে একদম গ্রামে গঞ্জে গিয়ে। আপনাকে পার্টনারশিপ করতে হবে আইদার প্রাইভেট সেক্টর অর এনজিওদের। আমরা বড় বড় এনজিওদের সাথে বসেছি, দে আর অল এক্সাইটেড। তারা কাজ করতে চাচ্ছে। তারা বলছে আমরা তো এমনিই করতেছি, কিন্তু আমাদের তো সরকারের সমর্থন নিয়ে পার্টনারশিপ নিয়ে করার কোনো সুযোগ আসে নাই। তো এই কাজগুলো আমরা ওই লাইনে যাচ্ছি ইনশাল্লাহ। আর বক্তৃতা যাচ্ছি না, আমার আরেকটা মিটিং আছে, আমি দুঃখিত। আসলে অনেক কথা বলার ছিল। একটা কথা আপনাদেরকে বলবো, আমরা প্রযুক্তি নির্ভর যে বাংলাদেশ গড়ার জন্য যে বিনিয়োগ করার প্রয়োজনীয়তা আছে, সেই বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছি, এবং সেই বিনিয়োগটার ফান্ডিং কোত্থেকে আসবে সেটাও সিদ্ধান্ত নিয়েছি। আমরা দেশের মধ্য থেকে যা করব, দেশের বাইরে বিনিয়োগকারীদের মাধ্যমে করব। আমরা ক্যাপিটাল মার্কেট, যেটা একেবারে শেয়ার বাজার ধ্বংস হয়ে গেছে, আমরা সেটাকে রিভাইভ করে সেখান থেকে ফান্ডিং আনবো। অনেকগুলো জায়গায় আছে আসলে সরকারের টাকা দেওয়ার দরকার হয় না। আপনি একটা ভালো প্রজেক্ট করার বিনিয়োগকারীর কোনো অভাব নেই। আমি আপনাদের একটা কথা বলছি, জিয়া রহমান সাহেব একটা কথা বলতে আমি মাঝে মাঝে অবাক হয়ে যেতাম। বলছে মানি ইজ নট এ প্রবলেম, প্রবলেম হচ্ছে আপনার একটা ভালো প্রজেক্ট আছে কিনা। আপনি একটা ভালো প্রজেক্ট নিয়ে আসেন, বিনিয়োগকারী দেশ বলেন, আন্তর্জাতিক সংস্থা বলেন, দেশের মধ্যে বলেন, কোনো অভাব হবে না। অল ইউ হ্যাভ টু ডু, কাম আপ উইথ এ গুড প্রজেক্ট। ভালো প্রজেক্ট যেটার রিটার্ন থাকবে, যেটার আপনি ভ্যালু এডিশন থাকবে, যেটার রিটার্ন অন ইনভেস্টমেন্ট থাকবে, যেখানে এমপ্লয়মেন্ট ক্রিয়েট হবে,
যেখানে আমার পরিবেশের রক্ষা হবে। আমি কিন্তু পরিবেশটা এখানে অ্যাড করতেছি। আপনি পরিবেশ নষ্ট করে কোনো উন্নয়ন করা যাবে না। এবং সবগুলোতে কিন্তু প্রযুক্তি দরকার। আপনার কৃষিতে প্রযুক্তি দরকার, শিল্পে প্রযুক্তি দরকার, আইটি রিলেটেড বিজনেসে প্রযুক্তি দরকার। ই গভর্নেন্স যেটা আমি বলছি, যেটার মাধ্যমে আপনি ফিজিক্যাল কন্ট্যাক্ট কমাই দেবেন, এখানে কিন্তু প্রযুক্তি নির্ভর একটা প্রযুক্তির মাধ্যমে আপনাকে থ্রেশহোল্ড ক্রস করতে হবে। এটাকে বাদ দিয়ে পারবেন না। প্রযুক্তির সাথে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অনেক ভালো সাইড আছে, খারাপ সাইডও আছে। অনেক ভালো সাইড আছে, এটা আমাকে ইনকর্পোরেট করতে হবে। আমার বক্তৃতা শেষ করছি। সাংবাদিকরা অনেকগুলো কাগজ দিয়েছে রাজনৈতিক বক্তব্য দেওয়ার জন্য। আমি বেশি রাজনৈতিক দেব না, নূর কতগুলো বক্তব্য দিয়েছে। আমি খালি এটাই বলবো, একটা কথা বলবো, আগামী দিনে যে নির্বাচিত সংসদ হবে, জনগণের নির্বাচিত যে সংসদ হবে, প্রতিনিধিদের নির্বাচিত প্রতিনিধিরা যে সংসদে বসবেন, তারা জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদে আসবেন। অ্যাপয়েন্টেড না, অন্তর্বর্তীকালীন সরকারও না, তারা জনগণের নির্বাচিত সংসদ হবে। যেটা সেই সংসদ আগামী দিনের জনগণের ম্যান্ডেট নিয়ে যারা নির্বাচিত হয়ে সংসদে বসবেন, সেই সংসদ কি হবে, তারা কি সিদ্ধান্ত নেবে, সেই সিদ্ধান্ত এখন আমরা দিতে পারি না। অনেকে চেষ্টা করছেন, সেই সিদ্ধান্তগুলো আমরা এখন নেই। আগামী দিনের সংসদ এটা বাধ্যতামূলকভাবে করতে পারবে। এটা গণতন্ত্রের কোনো সংজ্ঞায় পড়ে না, কোনো সংজ্ঞায় পড়ে না। সুতরাং যতটুকু ঐক্যমত হয়েছে, সনদ সই হয়েছে, চ্যাপ্টার ক্লোজড, লেট আস গো টু ইলেকশন। ইলেকশনে গিয়ে জনগণের কাছে নিয়ে যায়। আপনাদের যদি নিজস্ব কোনো দাবি দাওয়া থাকে, কোনো প্রোগ্রাম থাকে আগামী দিনের জন্য, দয়া করে জনগণের কাছে যান। এইখানে বসে, ঢাকায় বসে এইগুলো নিয়ে ঝগড়াঝাটি করে সময় নষ্ট না করে, অন্যদের কাউকে বাধ্য না করে আপনি জনগণের কাছে যান। আমরা তো এতদিন জনগণের মালিকানার কথা বলেছি, তাই না? বলেছি না? তাইলে মালিকের কাছে নিয়ে যান। আমরা তো সবাই এখন কি বলে ওই ইয়েতে আমরা জব সিকার। আমরা রাজনীতিবিদরা হচ্ছে জব সিকার। ইন্টারভিউতে বসেছি, চাকরি দেবেন আপনারা, তাই না? আমরা তো ইন্টারভিউ দিচ্ছি জনগণের। চাকরি দেওয়ার মালিক আপনারা তো জনগণ। তো তাদেরকে বলছি জনগণের কাছে যান, জনগণের ম্যান্ডেট নিয়ে আসেন। এইখানে আপনি যদি মালিক হয়ে যান, এমন যে জনগণকে এতদিন মালিক বললেন, জনগণের কাছে আপনি যাচ্ছেন না। এখন আমরা নিজেরাই মালিক হয়ে যাচ্ছি, আমরাই সিদ্ধান্ত নিচ্ছি বাংলাদেশ এটা হবে, সেটা হবে, ওইটা ভাবে হইতে হবে। আরে তাহলে জনগণ কোথায় গেল? আমি তো জনগণ দেখতে পাচ্ছি না এখানে। আমরা নিজেরাই তো মালিক হয়ে গেছি, আমরাই সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করতেছি। কোন সরকারের সিদ্ধান্ত, আগামী সংসদ কি করবে, কোন সরকারও সিদ্ধান্ত দিতে পারবে না, কোন ঐক্যমত কমিশনও সিদ্ধান্ত দিতে পারবে না, কোন রাজনৈতিক দলও সিদ্ধান্ত দিতে পারবে না। দয়া করে জনগণের কাছে যান আগামী নির্বাচনে, জনগণের ম্যান্ডেট নিয়ে তারপরে সংসদে এসে আপনার দাবি দাবা পূরণ করেন। এই ঢাকায় বসে দলাদলি করে, রাস্তা দখল করে, জনগণকে বাইরে রেখে গণতন্ত্র কাজ করে না। গণতন্ত্র কাজ করে জনগণের মাধ্যমে। আপনাকে গণতন্ত্র হচ্ছে কারেকশন প্রসেস, গণতন্ত্র হচ্ছে কারেকশন প্রসেস, গণতন্ত্র হচ্ছে ফিল্টারেশন প্রসেস। এই প্রসেস হচ্ছে নির্বাচনের পর নির্বাচনের পর নির্বাচনের মাধ্যমে, এই প্রসেসের মাধ্যমে একটি দেশে রাজনীতির উন্নয়ন হয়, অর্থনীতির উন্নয়ন হয়, সমাজের উন্নয়ন হয়। ঢাকায় বসে আমরা কিছু লোক বসে সেই সিদ্ধান্ত দেওয়ার কেউ আমাদেরকে মালিকানা দেয় নাই, সেই দায়িত্ব কাউকে দেয় নাই। এটা একটু মাথায় রেখে গণতান্ত্রিক চর্চার মধ্যে আমরা আসি, জনগণের কাছে যাই। ধন্যবাদ। ধন্যবাদ আমাদের সম্মানিত প্রধান অতিথি খসরু ভাই, বিশেষ অতিথি